বাংলাদেশের কাছাকাছি। দিনের জন্য করতে চাই, আমি 7 ধরছি, ইট কুড বি এনিথিং, আমি জাস্ট কোডিং একটা ভ্যালু ধরছি। আর এরপরে প্যানেল অ্যারে কনফিগারেশনে আমরা 1 মিটার ধরতেছি। পিরিয়ডটা প্যানেল থেকে প্যানেলের ডিসটেন্সটা ধরতেছি 3 মিটার। প্যানেলের এফিসিয়েন্সি দরকার 18% ধরতেছি, 18% মানে 0.18। অ্যাঙ্গেলটা এটা 20 ডিগ্রিজ। আর প্যানেল অ্যারের অ্যাজ ডিগ্রি তোমাদের হয়তো মনে আছে 80 ডিগ্রি কম্পেয়ার টু নর্থ, তার মানে হচ্ছে এই সব কিছু দে অল আর ফেসিং দ্য সাউথ, হচ্ছে সাউথের দিকে ফিরে আছে। এটা যদি 0 ডিগ্রি দিতাম তাহলে ওরিয়েন্টেশনটা নর্থের দিকে হতো। বাংলাদেশে আসলে সূর্য যেহেতু একটু সাউথের দিকে হেলে থাকে, এই কারণে প্যানেল সবসময় আমরা সাউথের দিকে ফিরায় রাখি। আওয়ার সিস্টেম, এইটাকে আমরা মডেল করতে চাই। ডেটা জানি, কনফিগারেশন জানি। তো এই তিনটা 1 বাই 1 আমরা দেখতেছি এগুলার স্ক্রিপ্টিং কিরকম। মডেল দিয়ে স্টার্ট করি। এটা নিশ্চয় মনে আছে, মডেলের জন্য আমাদের দুইটা জিনিস বের করা দরকার। একটা হচ্ছে জেনিথ অ্যাঙ্গেল, তাই না, এই ভার্টিক্যাল লাইন বা নরমালের সাথে যে অ্যাঙ্গেল করে। আরেকটা হচ্ছে গ্যামা এস, এটা হচ্ছে অ্যাজিমুথ, যে নর্থের তুলনায় ডিরেকশনটা কত দূরে আছে। এই দুইটা অ্যাঙ্গেল দিয়ে আমরা সারা দিনে সূর্যের পজিশন বের করতে পারি। এই দুইটা অ্যাঙ্গেলই, দিস টু আর ফাংশনস অফ করা, এবং আমরা দেখছিলাম এটা বের করতে হলে উই নিড আ লাগে। তারপরে আমরা জেনিথ ইজি হওয়া, ফার্স্টে যদি ডিক্লিনেশন অ্যাঙ্গেলের কথা চিন্তা করি, এখানে প্যারামিটার হচ্ছে ডিএন। ডিএন আমরা অলরেডি ডিএন ইকুয়াল টু 7 ধরে নিয়েছি, এবং এই জন্য ইকুয়েশন দিস ইজি, একটা ডিএন এর জন্য এটা একটা ভ্যালু আসবে, তাই না, এটা কোনো অ্যারে না বা কিছু না। নেক্সটে আমাদের আওয়ার অ্যাঙ্গেলটা দরকার। এখন আওয়ার অ্যাঙ্গেল করার আগে আমাদের টাইমের একটা অ্যারে বা টাইমের একটা ম্যাট্রিক্স দরকার, যেহেতু সো 0 to 24 আওয়ার্স, আমি এখানে 361টা পয়েন্টস নিছি। there is no reason for this, এইটা তোমরা যদি 100 রাখো বা 1000 রাখো, it will work just fine, আমার চয়েস ছিল। সো এইটা আমরা চাইলে 100 রাখতে পারি, 1000ও রাখতে পারি, ইট ওয়ন্ট ম্যাটার। কম নিলে সমস্যা, কম নিলে আমাদের অ্যানালাইসিসের রেজুলেশনটা খারাপ হয়ে যাবে, ওইটা তো অত ভালো অ্যান্সার আসবে না। আচ্ছা, তাহলে আমি এখানে যেটা করলাম 0 to 24 আওয়ার্স পর্যন্ত আমি এতগুলা পয়েন্ট নিলাম, তাই না, এটা তার মানে টাইমের একটা ম্যাট্রিক্স, হচ্ছে আওয়ার্স। আর এবং আমি বলছিলাম এটাকে আমরা পরে অ্যাঙ্গেলে কনভার্ট করব, সো অ্যাঙ্গেলে এই এই ফর্মুলা দিয়ে ইজিলি করা যাবে। তো এখানে আমাদের মনে রাখতে হবে যে এটা যেমন একটা ম্যাট্রিক্স, ডাব্লিউটাও সেম সাইজের আরেকটা ম্যাট্রিক্স হবে, কারণ এই টাইম। ভিতরটুকু আমি করছি, ব্র্যাকেটের ভিতরটুকু হচ্ছে cos of theta z আসবে, তাই না, ব্র্যাকেটের ভিতরটুকু নিলে। তো ওইটা আমি আগে করছি। এখানে একটু খেয়াল করো যে আমি সাইন ডি কমান্ডটা ইউজ করছি। যদি নেই তাহলে এটার ভিতরে রেডিয়ানে দিতে হয়, ইউজ করলে এটার ভিতরে ডিগ্রিতে দিতে হয়। সব সাইন ডি আছে বা cos ডি এরকম করে আছে।
এই এইটুকুকে এখানে লেখা হয়েছে। এবং এইটাও খেয়াল করে দেখো, এইখানে ডেল্টার উপর, ডিক্লিনেশন অ্যাঙ্গেলের উপর ডিপেন্ডেন্সি আছে, ল্যাটিটিউডের উপর আছে, অ্যাঙ্গেলের উপরও ডিপেন্ড করে। সো এই আওয়ার অ্যাঙ্গেলে যে আমি 361 পয়েন্টস নিলাম, অথবা কেউ যদি 100 পয়েন্টস নাও, এইটার সাইজও সেম হবে, তাই না? যে আমি যতগুলা টাইমের পয়েন্ট নিচ্ছি, এখানে আমার ততগুলা কস অফ থিটা জেড আসছে। তারপর আমি কস ইনভার্স নিলাম, তাই না? এটা এ কস লিখতে হয়, আর ডি দিয়ে আমি ডিগ্রি বোঝাচ্ছি। সো এ কস ডি করলে এখানে থিটা জেডটা ডিগ্রিতে আসবে। এবং এগেইন এটা মনে রাখতে হবে যে এইটা একটা ম্যাট্রিক্স আকারে আসবে। আমরা টাইমে যতগুলো ডিভিশন নিলাম, এখানেও ততগুলো ডিভিশন আসতেছে। সো সিমিলারলি আমরা এই গ্যামা এস অর্থাৎ সোলার অ্যাজিমুথের ফর্মুলা ইউজ করে একইভাবে পরে কস ইনভার্স করে এই অ্যাঙ্গেলটাও বের করতে পারি। এটাও কিন্তু টাইম ডিপেন্ডেন্ট। সো থিটা জেড গ্যামা এস সবগুলা ম্যাট্রিক্স বা অ্যারে আকারে আসছে। ঠিক আছে, তোমরা আগে ম্যাটল্যাব পড়ছো, সো এগুলো জানো যে এটা ম্যাট্রিক্স আকারেই আসবে, যে কোনটা অ্যারে হিসেবে ইউজ হচ্ছে আর কোনটা ইয়ে হচ্ছে আর কি। এখন কন্ডিশনটা তা না, এইটা শুধু আমাদের প্লটিং পারপাস। আমরা যদি একটা কন্টিনিউয়াস কার্ভ চাই, তখন এটা কাজে আসে। মিনিং হচ্ছে গামা গ্রেটার দেন 0 মানে হচ্ছে নুনের পরে আমার আওয়ার অ্যাঙ্গেলটা দুপুরের আগে নেগেটিভ থাকে, পজিটিভ থাকে। সো আমি এটাকে 360 মাইনাস গামা করলে আসলে তো ভ্যালু চেঞ্জ হবে না। আমরা চিন্তা করি একটা অ্যাঙ্গেল অথবা 360 মাইনাস ওই ভ্যালু, এসেনশিয়ালি ইটস দ্য সেম। কারণ এরপরে তুমি কোসাইন নাও বা সাইন নাও, এই একই অ্যান্সারই পাবা। প্রেজেন্টেশনের জন্য প্লটিং এর ক্ষেত্রে এটা দেখতে ভালো আসে। এটা যদি কেউ ইউজ নাও করো, এটা যদি এই লাইনটা কমেন্টও করে রাখো, ফাইনাল অ্যান্সার কিন্তু ঠিকই আসবে, শুধু প্লটটা একটু দেখতে উইয়ার্ড আসবে। উই ক্যান ট্রাই ইট আউট। আমরা এটা কমেন্ট করে দিয়ে দেখবো যে আসলে প্লটটাতে কিরকম আসে। এটা তোমরা নিজেরাও পরে যখন কোডটা পাবা, এটা নিজেরা কমেন্ট করে দেখতে পারো কি হয়। আর এখানে থিটা জেড, এটা হরাইজনের কাছে থাকলে এটা কি হয়, প্লাস মাইনাস 90 ডিগ্রি হতে পারে। মাইনাস এটা দিস 90 ডিগ্রির বাক একার মান থিটা প্লাস মাইনাসে, তখন দেখো নটে নাম্বার করে রাখছি এই মাসকে। আমি দিনের বাইরে, ডে টাইমের বাইরে যা আছে সেই প্লটটুকে পরে পরে আমরা হাইড করব। এটা আমাদের পরে কাজে আসবে, আপাতত এটা না বুঝলেও হবে আর কি। সো আমাদের সানপাথের কাজটা শেষ। দিস ওয়াজ ইজি, তাই না? জাস্ট ইকুয়েশন যা ছিল সেই অনুযায়ী কোড লেখা ছিল। নেক্সট আছে ইনসুলেশন মডেল। তো ইনসুলেশন মডেলে নিশ্চয়ই মনে আছে যে আমাদের আউটার অন অ্যান অ্যাভারেজ দিনের সাথে কিভাবে সেটা চেঞ্জ হয়। অ্যাটমসফিয়ারের মধ্যে দিয়ে লাইটটা পাস করবে, এবং পাস করার পরে ফাইনালি গ্রাউন্ডে টোটাল ইনসিডেন্স কত হবে সেটা আমরা বের করতে পারি। করার পরে আমরা এই ক্লিয়ার এবং ডিফিউজ ফ্র্যাকশন, এগুলা এই ডিফিউজ ফ্র্যাকশনের এই এম্পিরিক্যাল ফর্মুলা দিয়ে ফাইনালি এই জিএইচআইটা ইউজ করে লাইটের অ্যামাউন্ট, এই ডিফিউজ লাইটের অ্যামাউন্টটা এবং
বের করতে পারি। ওই যে প্লাস মাইনাস 90 ডিগ্রি এর বাইরে যদি যায়, এটা তো এই টাইমের বাইরে এই অ্যাটমসফিয়ারের বাইরে ডে এর সাথে ডি, তাই না? কারণ এই সবকিছু ডিগ্রিতে ফর্মুলেট করে। এরপরে আমাদের কাজ হচ্ছে এয়ার মাস বের করা। আচ্ছা, এখানে কনস্ট্যান্ট গুলা আমি ইয়েতে আগে নাই, C1 হবে না, কিন্তু টাওটা দরকার হবে পরে। টাও এর ভ্যালু হচ্ছে 0.7। টাও হচ্ছে ট্রান্সমিটেন্স অফ অ্যাটমসফিয়ার, আর এমটা হচ্ছে 1/cos থিটা, যেহেতু থিটা জেড, সো এম দিস ইজ অলসো আ ফাংশন অফ টাইম, তাই না? এই কারণে প্রত্যেক টাইম স্টেপের জন্য একটা করে পাচ্ছি। ফাইনালি আমরা জিএচআই বের করতে পারবো। এন এটা কোনো একটা দিনে কনস্ট্যান্ট, টু দি পাওয়ার এম, এমটা টাইম ডিপেন্ডেন্ট, তা আবার আসবে এখানে আবার আছে। সো ওভারঅল আইজিএচআইটাও টাইম ডিপেন্ডেন্ট একটা প্যারামিটার হিসেবে আসবে। এগেইন দিস ইজ ইজি, ইকুয়েশন দেওয়া আছে, সেটার জন্য করসপন্ডিং কোড লিখতেছি। কিন্তু যারা ম্যাথল্যাবে অথবা ম্যাট্রিক্স ক্যালকুলেশন গুলো অত ভালো করে মনে নাই, অপারেশন করা আছে, তাই না? যে এলিমেন্ট ওয়াইজ অপারেশন, যে পুরো ম্যাট্রিক্সের ক্যালকুলেশন তাতে একবারে হয়ে যায়। তো এরপরে আমরা এই ক্লিয়ারনেস ইনডেক্স আর ডিফিউজ ফ্র্যাকশন বের করতে পারি। এই ডিফিউজ ফ্র্যাকশনটা দেখো, এটা তিনটা কন্ডিশনাল ইকুয়েশনের কম্বিনেশন দিয়ে করা যায়, ইফ এলস দিয়ে করা যায়, আর আরেকটা উপায় আমি করছি, যে কন্ডিশনটা দিয়ে মাল্টিপ্লাই করে দিছি যাতে ওই কন্ডিশন অনুযায়ী ভ্যালু আসে। এইভাবে যে করতে হবে তা না, কিন্তু কেউ যদি ফার্দার এটা চিন্তা করে দেখতে চাও, চিন্তা করে দেখতে পারো। এখানে বেসিক্যালি যেটা হচ্ছে, যখন এই কন্ডিশনটা ভ্যালিড, প্রথম কন্ডিশনটা ভ্যালিড, বাকিগুলো তো ফলস আসবে, সুতরাং বাকিগুলো কন্ট্রিবিউশন জিরো আসবে, বাকিগুলো জিরো, সুতরাং অ্যান্সার কিন্তু এইটাই আসবে। আবার যখন সেকেন্ড কন্ডিশনটা ট্রু আসতেছে, এই সেকেন্ড লাইনের কন্ডিশনটা যখন ট্রু আসে, তখন দেখো এইগুলার কন্ডিশন ট্রু আসলে এটা 1 1 আসবে, এই 1 এর সাথে এটা গুণ করলে এই অ্যান্সারটা আসবে, আর বাকি কন্ডিশন গুলো ফলস অটোমেটিক্যালি, সুতরাং এইটাও জিরো, গুণফলটা জিরো, এই লাস্টের গুণফলটাও জিরো, সুতরাং অ্যান্সার আসবে এইটা মাঝখানেরটা। সো এটা হচ্ছে কন্ডিশনাল ইকুয়েশন লেখার একটা কম্প্যাক্ট উপায়। ম্যাথল্যাবে এই জিনিসটা খুব ইজিলি করা যায়। পরে কোশ্চেন থাকে আমি পরে আবার ডিসকাস করতে পারি, বাট হোপফুলি এটা মোটামুটি বুঝতে পারছো যে এটা কি হচ্ছে। নেক্সট এর ক্যালকুলেশন এগেইন ইজি, তাই না? যে এটা আসবে জিএচআই এর উপর ডিপেন্ড করে, ডিএনআই ডিরেক্ট লাইট, এটাও আরেকটা আসবে, ডট ডিভিশন, ডট মাল্টিপ্লিকেশন, এগুলো মনে রাখতে হবে, তাই না? কারণ আমরা অ্যারে ওয়াইজ একবারে পুরো অ্যারের ক্যালকুলেশন করতেছি। আমাদের এই কন্ডিশনটা প্লাস মাইনাস 90 বাইরে হলে এই পুরো জিনিসটাকে জিরো করব, একটা মাস্ক বানাচ্ছি কম,
মনে করো আমার টাইমের অ্যারে আছে বা থিটা জেড আছে, 90 আছে, আরেকদিকে -90 আছে। মাস্কের কাজ হচ্ছে, বা মাস্কের প্রপার্টি হচ্ছে এই টাইমটুকুতে আর এই টাইমের বাইরে, তাই না? তার মানে সানরাইজের আগে এবং সানরাইজের পরে, বা এটাও আসলে +90 হতে পারে, কিন্তু এই টাইমের ভিতরে যখন 90-র চেয়ে কম আছে ভ্যালু হচ্ছে 1। এইটা হচ্ছে এই তিনটা লাইনের কাজ। 90 ডিগ্রির বাইরে হইলেও 0, -90 বাইরে হইলেও 0। এখন এইটার সাথে, এই জিনিসের সাথে যখন আমি ডিএনআই এর গুণ করব, ফুল জিনিসটা এরকম কিছু ছিল। গুণ করলে কি আসবে? করলে ভিতরের টুকু যা ছিল তাই আসবে, আর বাইরে যেটা আমরা চাই, তাই না? তো এটা হচ্ছে অ্যাজ ইফ আমি মাস্কিং করে রাখতেছি। যেমন করা হয় না অনেক সময় পেইন্ট করার সময় একটা মাস্কিং টেপ দেওয়া হয়, যাতে যাতে করে আমি ওই টেপের উপর রং করলেও আমার অবজেক্টের উপর রং পড়ে। হচ্ছে যে এই বাইরের টুকুকে অটোমেটিক্যালি আমরা ওই কন্ডিশনতে 0 করে দিই। তো দেখো এই মাস্কটা পরে সবকিছুর সাথে যখন গুণ দিচ্ছি, প্রত্যেকটারই সানরাইজের আগে এবং সানরাইজের পরে হয়ে যাচ্ছে, কারণ ওইটা আমরা ফিজিক্যালি জানি যে ওই টাইমে 0 হবে, কিন্তু ম্যাথমেটিক্যালি আমরা কোনো ইকুয়েশনে আর সেটা সেট করি নাই, এখন করা হলো। সো এই ছিল ইনসোলেশন মডেল। এখানে যেমন একটু বোঝার জিনিস আছে, একটু ব্রেক নেই, ব্রেক নিয়ে তোমাদের কোশ্চেন জিজ্ঞেস করি যে তোমাদেরকে এখানে কোনো কনফিউশন বা এটা কোনো কোশ্চেন আছে না? যদি কারো কোশ্চেন থাকে আমরা ওইটা ডিসকাস করি, তারপরে আর পরের স্টেপে যাব। আমরা যেখানে মাস্কিংটা যেখানে ইউজ করতেছি, তা আমরা যেটা জানি যে আমাদের ডে নাইট গুলো ছাড়া আমাদের এমনি আউটপুট 0 আসবে। তাহলে আমাদের আউটসাইডের রিজনের এটা নেওয়া, এটা কি মানে এটা নেওয়াই বা কি দরকার? এটা ইনক্লুড করাটা কেন দরকার আছে? আমি আচ্ছা, তাহলে এমনি বাদ দিয়ে দিতে পারি। হ্যাঁ, মানে তুমি বলতে চাচ্ছো যে আমরা টাইম তাহলে কেন 0 to 24 এ করছি, সানসেটেই শুধু করলাম না হ্যাঁ কেন? হ্যাঁ হ্যাঁ, জি স্যার। আচ্ছা, হ্যাঁ, এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, এবং এইটা মেইন কারণ হচ্ছে যে যে আমার সানরাইজ কোন টাইমে আর সানসেট কোন টাইমে। সানসেট তো সারা বছর একই থাকে না, মুভমেন্টের উপর ডিপেন্ড করে, পজিশনের উপর ডিপেন্ড করে। এই যে আমরা এখন অ্যানালাইসিস করতেছি, ওই দিনে যেই টাইমে হচ্ছে, লেটস সে 6 AM এ, এটা কিন্তু জুলাইতে 6 AM এ হবে না। আর এটার ট্রেন্ডসটা কি হবে ওইটা কিন্তু আগে থেকে জানি না। ওইটা আমার জানতে হলে আগে এই জিনিসটাই দেখতে হবে। আমি যদি সানরাইজ থেকে সানসেট ওইভাবে আলাদা করে করতে চাই, এটা একটু কমপ্লিকেটেড হয়ে যায়। এই জিনিসটা একটু ইজিয়ার হয় আর কি। এসেনশিয়ালি এখানে আমার সানরাইজ সানসেট আলাদা করে আর বের করতে হচ্ছে না। এবং এইটার যখন তোমরা যদি বছরের ডিফারেন্ট টাইম দেখবা যে এই ডে টাইমের রেঞ্জটা প্রত্যেকদিন সেম থাকে। হয়তো উইন্টারে দেখবা যে ডে এর রেঞ্জটা, মানে দেখবা যে ডে এর রেঞ্জটা আরো বড়। ওইটা আমি জানি না আগের থেকে, এই জন্য আমি বুঝাইতে পারছি। হ্যাঁ স্যার, হ্যাঁ বুঝছি। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন?
আচ্ছা, question না থাকলে মেবি উই ক্যান মুভ ফরওয়ার্ড। ছিল আমাদের ইনসোলেশন মডেল, তাই না? যা ডিফিউজ লাইট, টোটাল সানলাইট সব আছে প্যানেল অ্যারের মডেল। প্যানেল অ্যারের মডেলে আবার একটু মনে করাই দেই কি কি ইকুয়েশন ছিল। অফ ইনসিডেন্স, তাই না? যে সূর্যটা প্যানেলের সাথে কোন অ্যাঙ্গেলে আছে, প্রজেকশন ইউজ করে ডিরেক্ট লাইট থেকে আমরা অ্যামাউন্ট অফ প্যানেল আউটপুট বের করতে পারি, তাই না? টাইমস এফিশিয়েন্সি ইজ ইকুয়াল টু আউটপুট। এরপরে দুইটা অ্যাঙ্গেল আমাদের দরকার ছিল। ভার্টিক্যাল শ্যাডো অ্যাঙ্গেল দরকার, যে শ্যাডো পড়তেছে কিনা সেটা বের, আর স্কাই শেডিং অ্যাঙ্গেল দরকার আমাদের ডিফিউজ সানলাইটের আউটপুট কত আসবে সেটা বের করতে। এবং ফাইনালি এই ডিফিউজ সানলাইট থেকে আউটপুট এবং ডিরেক্ট সানলাইট থেকে আউটপুট, এই দুইটা যোগ করলে আমরা প্যানেলের, এখানে এক্সট্রা আরেকটা জিনিস যেটা ছিল সেটা হচ্ছে যে যদি শ্যাডো পড়ে, যদি এক প্যানেলের শ্যাডো অন্যটাতে পড়ে, দেন আমরা ধরে নিচ্ছি যে প্যানেলটা ইমিডিয়েটলি অফ যাবে, যে আউটপুট 0 হয়ে যাবে। সো যেমন উপরের কেসটাতে গ্রাউন্ডে পড়ছে শুধু, কিন্তু নিচের কেসে সূর্যটা আরো বেশি টিল্টেড ভাবে আছে, সেই ক্ষেত্রে একটা প্যানেলের থেকে আরেকটা প্যানেলে শ্যাডো পড়বে। তোমাদেরকে বলছিলাম এটার কন্ডিশন হচ্ছে যে এই শ্যাডোর লেংথটা, এই শ্যাডোটা যদি আমাদের এরিয়া প্যানেলের ডিসটেন্স সেইটার থেকে যখনই বড় হয়ে যাবে, তখনই আমরা বুঝবো যে অন্য পরবর্তী প্যানেলে শ্যাডো পড়তেছে। এখন এইটার ফুল ক্যালকুলেশন দেখাই নাই, গতদিন তোমাদেরকে ট্রাই করতে বলছিলাম। দিয়ে বের করা যায়, একটু অন্যভাবে করব। সো ফার্স্টে একটু খেয়াল করো, এইদিকে আমি একটা ট্রায়াঙ্গেল করব। এই যে এখানে একটা ট্রায়াঙ্গেল দেখতে পাচ্ছ না, যে শ্যাডো কতটা আমি ইন্ডিকেট করতেছি, এবং একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, তাই না? 80 ডিগ্রি। এবং নিচেরটার ক্ষেত্রে ট্রায়াঙ্গেলের বেসটা আরো বড়, কারণ শ্যাডোটা আরেকটু আর কি আরেকটু লম্বা হওয়ায় এই করে যদি আমরা দেখি, এটা ছিল ভার্টিক্যাল শ্যাডো অ্যাঙ্গেল, তাই না? আগে দেখছিলাম ওই অ্যাঙ্গেলটা ছিল ভার্টিক্যাল শ্যাডো অ্যাঙ্গেল। এইটা আমরা ফর্মুলা আমরা জানি। মনে করো এই ভার্টিক্যাল লাইনটা, এটা আমি বের করতেছি না কত আমাদের লাগবে না তো, এই তাহলে এই বেসের লেংথটা আমরা জানি, তাই না? যে শ্যাডোর এজ পর্যন্ত থেকে শ্যাডোর এজ পর্যন্ত এই লেংথটা x1 হচ্ছে h cot vs, মানে এই ত্রিকোণমিতি করলে এটা আসে। এটা হচ্ছে একটা লেংথ, এবং এইটা হচ্ছে শ্যাডোর এজের লেংথ, এই ট্রায়াঙ্গেলটা। আর এখন আমি ব্লু আরেকটা ট্রায়াঙ্গেল দেখাচ্ছি, যেটা আমার প্যানেলের এজ পর্যন্ত শুধু আছে, তাই না? যে এই লিমিট, এর চেয়ে বেশি তুমি যাইতে পারবা না, শ্যাডো পড়বে। তো এইটাকে যদি আমরা দেখি, এই অ্যাঙ্গেলটা ছিল, এটা তোমাদের নিশ্চয় মনে আছে, এটা ছিল সাই বটম, তাই না? স্কাই ব্লকিং অ্যাঙ্গেল যেটা ছিল, ফেলছি। ভার্টিক্যাল যেই লেংথ সেটা তো একই, সেম, এটাও ক্যাপিটাল এইচ। বেসের যে লেংথ, তাই না? এই এখানে বড় করে দেখাচ্ছি, বেসের যে লেংথ এটাকে আমরা x2 রাখতেছি, এইটা হচ্ছে h cot psi bottom। এবং আমাদের তাহলে কন্ডিশনটা হচ্ছে যে এই রেড ট্রায়াঙ্গেলটা কোনোভাবেই যাতে ব্লু ট্রায়াঙ্গেলের চেয়ে বড় না হয়, বড় হইলেই শ্যাডো পড়বে। তো শেডিং এর আরেকটা অল্টারনেট কন্ডিশন আমরা বের করছি, সেটা হচ্ছে যে x1 যদি x2 এর চেয়ে বড় হয়, তাই না? রেড ট্রায়াঙ্গেলটা যদি এই ব্লু ট্রায়াঙ্গেলের চেয়ে বড় হয়,
আর এরপরে তুমি যদি এই ভ্যালুগুলা বসায় দাও, এইচ গুলা ক্যান্সেল আউট হয়ে যায়, তোমার ফাইনাল কন্ডিশন হচ্ছে কট ভিএসএ যদি কট এর চেয়ে বড় হয় তাহলেই আমাদের শ্যাডো পড়বে। এবং দেখো আমার আর নতুন করে বের করার কিছু নাই, আমি ভিএস এর ফর্মুলা জানি, ফর্মুলাও জানি, আমার আর এই এস এল বের করার দরকার নেই। আমি জাস্ট এইখান দিয়ে যদি এই কন্ডিশনটা ট্রু পাই তাহলে সাথে সাথে বলবো আমার প্যানেল অফ হয়ে গেছে, আউটপুট ইট ইজ ইকুয়াল টু 0। তো এখন উই আর রেডি, তাই না, যে আমাদের এখন হাতে ইকুয়েশন আছে, আমরা তাকাবো। অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স ফর্মুলা বসায় বের করব, এই দুই লাইন ইজি। মনে রাখতে হবে cos d sin d, কারণ d সবকিছু। এবং এটাও মনে রাখতে হবে যে দিস ইজ অলসো অ্যান অ্যারে, তাই না, কারণ থিটা জেডটা তো একটা অ্যারে। এখন অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স বের করার আগে আমরা cos AOI বের করছি, একটা এক্সট্রা কন্ডিশন ইউজ করতেছি, যে এইটা যদি এই cos of AOI এটা যদি লেস দেন 0 হয় বসাই দিব, এবং যে লেস দেন যে সূর্যটা প্যানেলের সানলাইট পড়তেছে, সো ওইটা তো আসলে আউটপুট 0, ওইটা তো রাখার কোনো দরকার নাই, সরাসরি 0 বসাই দিব। এবং এটা না দিলে কিন্তু ভুল অ্যান্সার আসবে। করার পরে আমরা তারপরে ফাইনালি cos ইনভার্স করে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সটা বের করতে। এটা স্টেপ ইজি, ভিএসএ বের করবা, সাই বটম বের করবা, ফর্মুলা দেওয়া আছে, ওই অনুযায়ী আমি জাস্ট ইকুয়েশন লিখছি, আর কিছুই না। আর তারপরে আমরা প্যানেলের আউটপুটে দুইটা কম্পোনেন্ট, লাইটের জন্য আউটপুট কত ফর্মুলা অনুযায়ী, ডিফিউজ লাইটের জন্য আউটপুট কত ফর্মুলা অনুযায়ী, তারপর দুইটা যোগফল হচ্ছে টোটাল আউটপুট। আমাদের শেডিং কন্ডিশন, শেডিং কন্ডিশন হচ্ছে যে যদি এইটা ট্রু হয়, যে টাইমে এটা ট্রু হবে সেসব টাইমে টোটালটা 0, তাই না, তাহলে আমরা এই কন্ডিশনটা এটার ইনডেক্স হিসেবে দিতে পারি, যেই সব ইনডেক্সে এটা ট্রু হবে সেই সব ইনডেক্সে বা সেই সব টাইমে এটাকে 0 বসায়। এখন এইখানে অনেক সময় নিউমেরিক্যাল কিছু এরর হয়, নিউমেরিক্যাল এরর মানে ডিভিশন বাই 0 যদি আসে তখন কিন্তু এই অ্যারেতে নট এ নাম্বার হিসেবে আসে, তাই না, ম্যাটল্যাবে তোমরা এরকম নট এ নাম্বার দেখছো যে ডিভিশন বাই 0 দিলে, ডিভিশন বাই 0 দিলে অনেক ক্ষেত্রে ইনফিনিটিও আসে, নট এ নাম্বারও আসে, বাট এই নিউমেরিক্যাল এই জিনিসগুলো অ্যাভয়েড করার জন্য, ইস্যুগুলো অ্যাভয়েড করার জন্য আরেকটা লাইন আমি দিচ্ছি, সেটা হচ্ছে যে যেসব জায়গায় নট এ নাম্বার আছে 0 বসায় দিবে। এবং এইটা হয় মেইনলি ওই আমার হয়, সো এটাকে 0 বসায় দিচ্ছি। বসালে আমাদের কিন্তু পরে ইন্টিগ্রেশনের সমস্যা হবে। আমি যদি ইন্টিগ্রেট করে এনার্জি বের করতে চাই, ম্যাটল্যাব কিন্তু সেটা করবে না, যদি নট এ নাম্বার থাকে সেই ইন্টিগ্রেশনটা নাও করতে পারে, কারেকশনটা করা হচ্ছে। সো দ্যাটস ইট, তাই না, যে আমাদের এখন তাহলে প্যানেল মডেল হয়ে গেছে, এখন আমরা সিঙ্গেল ডে সিমুলেশন করতে পারবো। তার আগে আবার আমরা একটু পজ নেই, এখানে তো আমরা বেশ কয়েকটা জিনিস ডিসকাস করলাম, মেইনলি শ্যাডোটা নিয়ে কমপ্লেক্সিটি আছে, আর কমপ্লেক্সিটি আছে এই অ্যাঙ্গেল অফ, যে এইটাকে 0 বসাতে হবে। আদার দেন দ্যাট বাকি সব ইজি, জাস্ট ইকুয়েশন যা তো। আচ্ছা,
হ্যাঁ স্যার হ্যাঁ আমার বলো। একটা কোশ্চেন লাস্ট ক্লাসেই ছিল আর কি, আমি সেদিন করি নাই কোশ্চেনটা। সেটা হচ্ছে যে আপনি যেটা বলছিলেন যে যদি প্যানেলের কোনো একটা পয়েন্টে যদি শ্যাডো পড়ে তাহলে টোটাল প্যানেলটাই জিরো হয়ে যাবে হুম, হ্যাঁ হ্যাঁ সেটা বলছিলাম। সিরিজে থাকার কারণে। এখন আমার আমার তখন একটা কোশ্চেন ছিল স্যার যে আমরা যখন প্যানেল গুলো বসাবো ঠিক আমাদেরকে ডিরেকশন গুলো কি সবসময় কি ইস্ট থেকে ওয়েস্টে, মানে এটা কি নর্থ সাউথের দিকে ডিরেকশন করা থাকে? কারণ যেহেতু সানটা ইস্ট থেকে ওয়েস্টের দিকে যাচ্ছে, তো এটা ডিরেকশন কি সবসময় কি মানে হুম, এটা কি ডিরেকশনটাকে ওই অ্যাঙ্গেলেই রাখা হয় যে কোন জায়গা থেকে আমাদের সানরাইজ হচ্ছে? আহ, ওই জায়গা থেকে মেইনলি চিন্তা করা হয় যে দুপুরের দিকে সানটা কোন দিকে থাকবে। একদম দুপুরে নুনে নুনে কিন্তু আমাদের একেবারে মাথার উপরে থাকে না সূর্য, একটু হেলে থাকে তাই না, যে কারণে দুপুরে আমরা একটু শ্যাডো পাই। এবং এই উত্তর গোলার্ধে তাকালে দুপুরে আমরা দেখি এটা একটু সাউথের দিকে থাকে, এবং ওই টাইমে যেহেতু সানলাইট সবচেয়ে বেশি, আমরা ভালোভাবে যাতে ইউটিলাইজ করতে পারি এই জন্য ফিরে রাখি। তাহলে মানে আমি যেটা বলতেছিলাম স্যার, এই যেমন এই যে প্যানেলগুলো যে এখন যে সিরিজ ভাবে যে সাজানো আছে, যদি আমি ইস্টের দিকে মুখ করে রাখি তো যখন আমার সানরাইজ হচ্ছে এট দ্যাট টাইম কিন্তু আমার একটা শ্যাডো কিন্তু পুরো একদম ফ্ল্যাট শ্যাডো যাচ্ছে, একটা হুম, প্যানেলই কিন্তু শ্যাডো পাওয়ার পসিবিলিটি আছে। হুম। তার মানে সেই ওই এট দ্যাট টাইমে কিন্তু আমার দেখা যাচ্ছে যে আমার সবগুলো ভ্যালু, ব্যাপারটা কি এরকম? হ্যাঁ মানে যদি শ্যাডো পড়ে তাহলে জিরো হবে, এটা হচ্ছে আমাদের অ্যাজাম্পশন। তো প্র্যাকটিক্যালি আসলে যেটা পার্সেন্ট জিরো হয় না, ইন্টারনালি সার্কিটরি থাকে, ওগুলাকে বাইপাস ডায়োড বলে। ওইটার ফলে যেটা হয় যে পার্ট অফ দ্য প্যানেল টার্ন অফ হয়, বাকি পার্ট গুলা রানিং থাকে। থার্ড অফ হবে বা টু থার্ড অফ হবে, ওইভাবে সাবডিভাইড করা থাকে ইন্টারনালি। তাহলে স্যার আমরা যখন বলতেছি যে এই যখন আমরা বলতেছি সানটা যখন প্যানেলের ব্যাকে থাকে এবং আমরা যে জিরো ধরতেছি, তখনও কি পুরোপুরি ফুলফিল জিরো থাকে না এটাও আমার অ্যাজাম্পশন থাকে? ব্যাকে থাকলে আমি কিন্তু বলি নাই যে আউটপুট জিরো বা সানলাইট জিরো, কন্ট্রিবিউশনটা জিরো। এই কারণে আমরা ওখানে কিন্তু ডিফিউজ লাইট থাকবে, লাইট থাকবে এবং ডিফিউজ লাইট নাই। ওকে। আচ্ছা ঠিক আছে, আর কারো কোনো কোশ্চেন? আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা মেবি পরেরটাতে যাই। এখন তাহলে হচ্ছে যে আমাদের সবগুলা কোড ব্লক রেডি। আমরা এখন আমাদের ওই প্ল্যান অনুযায়ী সিঙ্গেল ডে সিমুলেশন কিভাবে করব। তো মেইন ম্যানুস্ক্রিপ্টে শুরুতে উইল ডিফাইন দ্য সিস্টেম, এই যে ল্যাটিটিউড কোন দিনের জন্য, এইচ কত, পি এফিসিয়েন্সি, অ্যাঙ্গেল, অ্যাজিমুথ, এগুলা হচ্ছে আমাদের ডেফিনিশন। এরপরে আমরা বলছিলাম সানপ্যাথ মডেলের ওই সাব কোডটাকে ডাকবো, ওইটা আমি অন্য আরেকটা ফাইলে রাইট করছি বা লিখছি, ওই কোডটুকু করতেছি যাতে করে ওভারঅল জিনিসটা আর একটু ক্লিনার। জিনিসটা আমরা এখানেও লিখতে পারতাম, যেটা হয় যে এইসব কোড ব্লক গুলো আমরা পরে আবার ইউজ করি ক্যালকুলেশনে। সো এটাকে কল করা হচ্ছে করে আমাদের অ্যান্সার গুলা দিচ্ছে যে থিটা জেড কত, গামা কত, তাই না, এই দুটো ছিল। এবং এখানে দেখো ওই মাস্ক, একটা মাস্ক আমরা গুণ করছিলাম মনে আছে, নট নাম্বার দিয়ে। আমি বলছিলাম যে প্লট যাতে বাকিটুকু না দেখতে পারো, গুণ করার ফলে সানরাইজের আগে এটা নট এ নাম্বার, নট এ নাম্বার, সো নাই, শুধু দিনের পার্টটুকু যে সানলাইট যতক্ষণ আছে দেখাইছে। আমি যদি এই মাস্কটা না দিতাম, লেটস সে এই মাস্ক যদি কেটে দিতাম, তাহলেও কিন্তু ওই মাঝখানের প্লটটুকু ঠিকই আসতো।
এর পরের গুলা জন্য ইউজফুল না, কারণ ওইটা তো তখন আর ডে না, তাই না? ও কোথায় আছে ওইটাতে আমি আর কি করব, ও তো মাটির নিচে আছে, তাই না? 90 ডিগ্রি বেশি মানে কি, মানে হচ্ছে যে মাটির নিচে চলে গেছে। ম্যাথ কারেক্ট, কিন্তু আমাদের জন্য নাই। এই কারণেই আমরা ওই মাস্কটা সহ প্লট করি, এবং সাধারণত দেখবা যে প্লটিং টুকু নিচে যেভাবে দেখাইছি ওইভাবেই দেখাবে সবাই। ম্যাথমেটিক্যালি কোনোটাই ভুল না, এটা পুরাটাই ঠিক আছে। আচ্ছা, এটা ছিল সানপ্যাথ ক্যালকুলেশন। এরপরে আমাদের স্টেপ হবে যে আমরা ইনসোলেশন মডেলটাকে দেখবো, যে সূর্যের আলো কত, ডিরেক্ট লাইট, ডিফিউজ লাইট, টোটাল সানলাইট, এগুলো আমরা প্লট করব। প্লট করতে না চাইলে প্লট করব না। ফাইনালি আমাদের প্যানেল আউটপুট মডেলটাকে কল করব। এখন প্যানেল আউটপুট মডেলে আমাদের এই টোটাল আউটপুট পাওয়ার অ্যাজ এ ফাংশন অফ টাইম কিন্তু আমাদের আছে। এখন আমি যদি হোল ডে জানতে চাই, আমি কি করব? আমি ইন্টিগ্রেট করব টাইমের সাথে, এক্স অ্যাক্সিসে টাইম, পাওয়ার, ইন্টিগ্রেট করলে আমি এনার্জি পাবো। ইউনিট নিশ্চয় মনে আছে, তাই না? যে আমার পাওয়ারের ইউনিট ছিল ওয়াট পার মিটার স্কোয়ার, ছিল আওয়ার। সো ইন্টিগ্রেট করলে ওয়াট আওয়ার পার মিটার স্কোয়ার আসবে। আমি 1000 দিয়ে ভাগ করতেছি, তো এটা কিলোওয়াটে আসতেছে। সো এটা ইউনিট হচ্ছে কিলোওয়াট আওয়ার পার মিটার স্কোয়ার। তো এটা স্ট্যান্ডার্ড, ইউজুয়ালি অনেক জায়গাতে দেখবা যে কিলোওয়াট আওয়ার পার মিটার স্কোয়ার এইভাবেই দিবে আর কি। আর যদি এরিয়া দিয়ে গুণ করতে চাও, দেন মিটার স্কোয়ারটা আর থাকবে না। তোমাদের কোডে আমি যেটা দিয়ে দিব, ওখানে দেখবা যে আমি এ ওয়াইটা প্লটও দেখাচ্ছি, টোটাল সবগুলো আউটপুটই দেখাচ্ছি। একটু পরে এগুলো রান করেই দেখবো। এটা হচ্ছে সিঙ্গেল ডে সিমুলেশন। এখন সিঙ্গেল ডে সিমুলেশন পারলে ডিএনটা যদি আমরা লুপ চালায় চেঞ্জ করি, তাই না? ডে অফ দ্য ইয়ার আমি 1 2 3 করে 365 পর্যন্ত যদি চেঞ্জ করি, অ্যান্সারই পাবো। সো তোমাদের পারা উচিত হোপফুলি। আর কোডটা রান করে দেখাচ্ছি, কিন্তু তার আগে কয়েকটা আরো ফার্দার রিডিং এর জন্য একটা ভালো রিসোর্স হচ্ছে স্যান্ডিয়া ন্যাশনাল ল্যাবস এর। এখানে দুইটা ভার্সনের ইয়ে আছে, কোডও আছে, পাইথনের কোডও আছে। এগুলা আরো কমপ্লিকেটেড, আমরা আজকে যা দেখলাম তার থেকেও আরো বেশি কমপ্লিকেটেড, আরো বেশি ডিটেলে ইমপ্লিমেন্ট করা, এবং কোডগুলা ফ্রিলি অ্যাভেলেবল, ডাউনলোড করে ইউজ করতে পারে। সো কেউ চাইলে ওখান থেকে নামায় দেখতে পারো, পাইথনেও হবে, ম্যাটল্যাবেও হবে। আর বাকি তিনটা হচ্ছে টুলস। টুলস মিনিং হচ্ছে যে তোমাকে সোর্স কোডটা হয়তো দেওয়া নাই। সেকেন্ড যেটা দিচ্ছি সেটা হচ্ছে ন্যানো হাবে। ন্যানো হাবে ফ্রিলি অ্যাকাউন্ট করা যায়। ওখানে যে এই এই টুলটাতে গেলে দেখবা যে তোমরা দিতে পারবা যে প্যানেলটা কত হাইটে আছে, ফেশিয়াল না মনোফেশিয়াল, দুই সাইড থেকে লাইট সে নিতে পারে কিনা, পৃথিবীর কোথায় আছো, তারপর কিভাবে রাখতে চাও, দিয়ে দিলে সে তারপরে সব অ্যানালাইসিস করে দিবে। এইটা গ্রাফিক্যাল না মিনিং তোকে একটা জিইউআই দিবে, ইন্টারফেস দিবে, যেখানে তুমি ভ্যালু গুলা দিতে হবে। আরেকটা এনার্জি 3D, এটা ফ্রি, সফটওয়্যার ডাউনলোড করে কম্পিউটারে ইনস্টল করতে পারো। এবং এনার্জি 3D তে তুমি করতে পারবা যে আমি এতগুলা প্যানেল দিতে চাই, এত হাইটে চাই, প্যানেলগুলা বাসার ছাদে বসাতে চাই, অথবা বাসার বসাতে চাই, এখানে আছে কি নাই, আমার প্যানেলের আশেপাশে ওয়াল আছে কিনা, এই সব কিছু অনুযায়ী সেও সহ সব অ্যানালাইসিস এখানে করে দেয়। সুবিধা জিনিস পাবা সেটা হচ্ছে ইকোনমিক অ্যানালাইসিস।
প্যানেল বসালাম, এই প্যানেলের ফ্রেমের কারণে কত খরচ হলো, কিরকম খরচ হচ্ছে, সবকিছু হিসাব করে এখানে ইলেকট্রিসিটি সেল করার পর প্রফিট হবে, এটার একটা অ্যান্সার এখান থেকে পাওয়া যায়। খুব হাইলি অ্যাকুরেট না, টু সার্টেন পয়েন্টস এখানে আছে এবং সিম্পলিফিকেশন আছে। আর আরেকটা টুল হচ্ছে লেডিবাগ টুলস। এটা আসলে একটা মডেলের কোডিং করা যাতে করা যায়, এটাও বেশ ইউজার ফ্রেন্ডলি। ইউজ করার আগে থিওরিটা একটু ভালো করে বুঝতে, কোথায় কি করতেছো, অ্যান্সারগুলো কি আসতেছে, থিওরিগুলো না বুঝলে হিট অ্যানালাইসিস করা থাকবে, তারপরে গ্রাউন্ডে কি পরিমাণ কিছু এটাতে করা যায়। ট্রাই এনি ওয়ান অফ দেম আউট। কেউ যদি নতুন স্টার্ট করো এবং থিওরিটা আস্তে আস্তে বোঝার ট্রাই, ফার্স্ট ওয়ান ইজ দ্য বেস্ট চয়েস। যদি তুমি মডিফিকেশন করতে চাও, যে আমার হয়তো আমি নতুন একটা ফিজিক্স বেস মডেল আছে, ওইটা আমি ইমপ্লিমেন্ট করতে চাই, এটা যে ফুল কোডটা আছে এটার ভিতরে সেটা করতে পারবা। কিন্তু মনে করে না আমি শুধু একটা সিস্টেমের অ্যানালাইসিস করতে চাই, আমার ফিজিক্স বেস মডেল বা আমি কোনো মডিফাই করব না, দেন বাকিগুলা ইউজ করতে পারো। ইনফ্যাক্ট লেডিবাগ তো ডিটেলস নিয়ে আসবে আর কি। হ্যাঁ, কিন্তু লেডিবাগ টুলটা হয়তো একটু স্লো, কারণ ওইটা যে কাজ করে, মানে ডিফারেন্ট ডিস্কে এটা ট্র্যাক করে অ্যানালাইসিস করে, এটা অ্যান্সার আসতে টাইম লাগে। সো আই থিংক আমি এখন যাব, কিন্তু কোডে বা রান রান করে কিছু দেখাবো, কিন্তু সেটাতে যাওয়ার আগে কারো কোশ্চেন আছে কিনা। ঠিক আছে, কোশ্চেন না থাকলে আমরা একটু করে দেখি। এটা পড়া যায় নাকি ফন্টটা একটু বড় লাগবে? আরেকটু বড় হয়েছে। আচ্ছা, বড় করলে ভালো হয়, যদিও কোডটা দেখছো অলরেডি, বাট আচ্ছা, হোপফুলি এখন বেটার। তো আমরা যে কোডটা ডিসকাস করছি সেটা হচ্ছে এই এই কোডটা, সিঙ্গেল ডে সিমুলেশন। আমি জাস্ট রান করে দেখাই যে কি কি রেজাল্ট আসে। তো এইটা আমি ডিসকাস করি নাই, সানপাথটা কোডটা দিয়ে দিছি, ভিজুয়ালাইজেশন, তাই না, অ্যাঙ্গেল গুলা দিয়ে আমি জাস্ট প্লটটা আনছি জানুয়ারি 7 তারিখের জন্য। যে এইটা লেফট সাউথের থেকে স্টার্ট করে সেন্টার সাউথে আছে। আমি যদি এখন জুলাইয়ের দিকে যাই, যে তাহলে ধরো বছরের মাঝামাঝি যদি যাই, 360 মধ্যে ধরো 187, সেক্ষেত্রে সানপাথটা আমরা দেখবো যে একটু চেঞ্জ হয়ে গেছে। তো এটা যদি আবার দেখো, এটা দেখতে পাচ্ছ এন্টারলি সাউথে নাই, তাই না, ঠিক মাথার উপরে আসে দুপুরবেলা, স্লাইটলি সাউথে হয়তো আসে। বছরের আরো পরে যদি যাই, 240 থেকে যদি যাই, আরো আরো কয়েক মাস পরে, তখন সূর্য আবার ফেরত আসা শুরু করে এর দিকে, তাই না। এখন আবার দেখতে পাচ্ছ যে
এটা আরো একটু সাউথের দিকে আসছে। সো এই ভিজুয়ালাইজেশনটা হয়তো তোমাদের হেল্পফুল হতে পারে। গুগলে সার্চ তো এরকম অনেক টুল পাওয়া যায় ভিজুয়ালাইজেশনের জন্য, বাট মেবি এটা তোমাদের ইউজফুল হবে। এটা আমি একটা ফাংশন হিসেবে দিছি, এই ফাংশনটা একদম লাস্টে কল করা আছে থিটা জেড আর গামা এস দিয়ে। আচ্ছা, আমরা এখন বাকি অ্যানালাইসিসে যাই। আমাদের যে প্লটগুলো ছিল, আচ্ছা একটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে ক্যান উই অ্যানিমেট ডিফারেন্ট ডেজ অফ প্লটিং। হ্যাঁ, ডিফারেন্ট ডেজ অ্যানিমেট করতে পারো, এটা তোমাদেরকে কোড করে নিতে হবে আর কি, তাই না? এটা লুপ চালায় যদি ইয়ে করো, ডিফারেন্ট ফ্রেমস গুলাকে যদি প্লট করো, পজ দিয়ে যদি প্লট করো, তাহলে ওটা হবে, এটা করা যাবে, সেটাও পসিবল। হ্যাঁ, আচ্ছা। তো প্রথম প্লটটা ছিল এই টাইমের সাথে জেনিথ আর অ্যাজিমুথ, এটা তো আমরা দেখছি কি হয়। সেকেন্ডটা হচ্ছে ইররেডিয়েন্স। এইখানে এই ব্লু লাইনটা হচ্ছে জিএচআই টোটালটা, ডিরেক্ট ডিএনআই, আর রেডটা হচ্ছে ডিফিউজ। তো দেখো একেবারে সকালের দিকে ডিরেক্ট লাইটটা কিন্তু খুব কম আছে, ডিফিউজ লাইটটা বেশি, তাই না? আমরা তো তাই এক্সপেক্ট করি, তাই না? সূর্যটা যখন মাত্র উঠতেছে, ডিরেক্টলি কিন্তু লাইট আসে না, আমরা দেখি যে পুরো আকাশটা লাল হয়ে আছে, যে সব দিক থেকে লাইট স্ক্যাটার করে আসতেছে, কিন্তু ডিরেক্টলি আসে না, কোনো শ্যাডো পাই না। এটার মেইন কারণ হচ্ছে যে ওই টাইমে আসলে মেইনলি লাইটটা ডিফিউজ। আর দিন যত আগায় ডিরেক্ট লাইটের অ্যামাউন্টটা বা ফ্র্যাকশন অফ ডিরেক্ট লাইটটা তত বাড়ে। তো দুপুরে ডিফিউজ লাইটের তুলনায় ডিরেক্ট লাইটটা অনেক বেশি। এখানে কিন্তু ওয়েদার কন্ডিশন ইমপ্লিমেন্ট করা নাই, কিন্তু মেঘলা দিনে যেটা হয়, মেঘলা দিনে ডিরেক্ট লাইটটা কম থাকে, ওইটারও মডেল করা যায়, এখানে জাস্ট আমরা ওইটাতে যাই নাই। আচ্ছা, তো এখানে ছিল আমাদের অ্যামাউন্ট অফ সানলাইট বা ইররেডিয়েন্স। এরপরে হচ্ছে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স। তোমাদের শুরুতে আমি বলছিলাম না যে প্যানেলটা সাউথের দিকে ফেস করা, পাথটাও দেখি, সান পাথটাও আমরা দেখতে পাচ্ছি এটা সাউথের দিকে মেইনলি আছে। এবং অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স যেটা আমাদেরকে বলতেছে, সেটা বলতেছে যে দুপুরবেলা সূর্যের মধ্যে অ্যাঙ্গেলটা সবচেয়ে কম, এবং দিস ইজ ডিজায়ারেবল, কারণ দুপুরবেলা আমাদের সানলাইটের অ্যামাউন্ট সবচেয়ে বেশি। জিএচআই এর প্লটটা দেখলাম, তাই না? ইরেডিয়েন্সের প্লটে দেখলাম দুপুরবেলা সানলাইটের অ্যামাউন্টটা সবচেয়ে বেশি। তো আমরা চাবো যে দুপুরবেলাতেই যাতে আমরা যথাসম্ভব সূর্যের দিকে ফিরে থাকি, এবং অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স কম মানেই হচ্ছে যে সূর্যের সাথে আমার অ্যাঙ্গেলটা সবচেয়ে কম। তো দিন যাচ্ছে বা যত সকাল ছিল অ্যাঙ্গেলটা তত বেশি, এটা কিছু করার নাই, সবসময় এটা হইতেই হবে, রাখলে অন্য টাইমে তো অ্যাঙ্গেলটা চেঞ্জ হবেই। সো যারা ট্র্যাকিং প্যানেলের কথা জানো, তো ট্র্যাকিং প্যানেলে যেটা হয় যে একটা টার্গেট হচ্ছে যে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সটা মিনিমাইজ করা, এটা একটা ওয়ে আর কি প্যানেলের ট্র্যাকিং করা। সেক্ষেত্রে এরকম অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সটা দিনের সারা দিন এতটা ভ্যারি করবে না। আচ্ছা, আর ফাইনালি আমাদের আউটপুটটা আছে, এই যে ডিরেক্ট সানলাইটের জন্য আউটপুট, এটা হচ্ছে ব্ল্যাক লাইনটা, ডিফিউজের জন্য আউটপুট, আর ব্লু লাইনটা হচ্ছে টোটাল প্যানেল আউটপুট। এখন মনে করো প্যানেলের স্পেসিং, আমাদের ইয়েতে যাই কনফিগারেশনে, প্যানেল থেকে প্যানেলের যে স্পেসিং, এটা যদি আমি আরো কমায় আনি, তাহলে আমার পড়ার একটা চান্স আছে।
তাই না? ভুল করে ধরো ফার্ম ডিজাইন করে এই স্পেসিংটা কমায় ফেলছে কেউ, তখন কি হবে? একটা থেকে আরেকটাতে শ্যাডো পড়বে এবং প্যানেল থেকে আমরা কিছুই পাবো না। তো আমরা এখন সিমুলেশনে সেটা ট্রাই করে দেখতে পারি সেটা হয় কিনা। তো লেটস সে এই স্পেসিংটা আমরা কমায় 2 করলাম। 2 করলেও হয়তো অতটা শ্যাডো পড়বে না, কিন্তু আমরা দেখি কি হয়। 2 করলে আমরা আউটপুটটা যদি দেখি, এফেক্ট পড়ে নাই, তাই না? টোটাল আউটপুটটা যেরকম ছিল ওরকমই আছে। এখন এর থেকে যদি আরেকটু কমাই, লেটস সে 1.5 করি, এই ক্ষেত্রে খেয়াল করে দেখো, সকালবেলা শ্যাডো যেহেতু লং, সকালবেলা শ্যাডোর আউটপুটটা অফ হয়ে গেছে, প্যানেল টু প্যানেল শেডিং করছে, এক পর্যায়ে গিয়ে শ্যাডোটা মুভ করে গেছে, তখন আবার আমি ফুল আউটপুট পাচ্ছি। আবার হঠাৎ করে শ্যাডো পড়ছে, এজন্য অফ হয়ে গেছে। ঠিক আছে? তো এখন এটা কি হবে? আমি যদি প্যানেল স্পেসিংটা বা পিরিয়ডটা আরো ছোট করি, অন হবে, আরো বেশিক্ষণ ধরে শ্যাডো থাকবে। ফর এক্সাম্পল এটা যদি আমি 1.1 করি, 1.1 করলে আমার এই ব্লু লাইনটা সারাদিন ধরে জিরো, সারাদিন ধরে জিরো। তার কারণ হচ্ছে সারাদিন শ্যাডো করছে। আচ্ছা, আমরা এবার আরেকটু এটা বেশি করি, লেটস সে 1. দেখি কি অবস্থা। আচ্ছা, তো 1.3 তে দেখো, 1.3 তে অনেকক্ষণ ধরে শ্যাডো পড়ছে, দুপুরের কাছাকাছি এসে আর শ্যাডো পড়ে নাই। এখন এইটা তো হচ্ছে উইন্টার অ্যানালাইসিস, তাই না? যে জানুয়ারির 7 তারিখে। যদি বছরের মাঝামাঝি চিন্তা করি, বছরের মাঝামাঝি আমরা জুলাইতে আমরা তো এটা জানি যে আমাদের শ্যাডো লেংথ তো আরো ছোট, তখন নিশ্চয়ই এত খারাপ অবস্থা হবে না। তো আমরা দেখি বছরের মাঝামাঝি কি হয়। ধরো জুলাইয়ের সাম টাইম অফ জুলাই যদি আমরা চিন্তা করি, আমি কনফিগারেশন চেঞ্জ করি নাই, জাস্ট বছরের টাইমিংটা চেঞ্জ করছি, এবং এই ক্ষেত্রে যে কখনোই শ্যাডো পড়ে নাই, এটা সারাদিন অন আছে। সো এটাও, এটা কিন্তু তার মানে ডে টু ডে ভ্যারি করে, যে কতটা ইয়ে হবে, কতটা করবে, এটা ডে টু ডে ভ্যারি করে। ঠিক আছে? উইন্টারে যেহেতু শ্যাডোর লেংথ বড়, এই কারণে আমরা দেখছি যে অনেক অনেক পার্ট অফ দ্য ডে অফলো, কিন্তু সেম কনফিগারেশনে বছরের মাঝামাঝি বা জুলাইতে দেখতেছি যে শ্যাডো পড়ে নাই। এরকম কিছু তোমরা এগুলা রান করলে দেখতে পারবা, অথবা এটা ল্যাটিটিউড চেঞ্জ করেও সূর্যের পাথটা চেঞ্জ হয়, এটাও দেখতে পারবা। যেমন আমরা যদি আবার এটাই থাক, সান পাথটা আমরা যদি দেখি, বাংলাদেশের জন্য এটা পাইছি, আমি কপি করে রাখি। আমি যদি হায়ার ল্যাটিটিউডে যাই, যদি 45-এ যাই, তাহলে সূর্যটা কিন্তু আরো বেশি হেলে থাকে, তাই না? সূর্যের অ্যাঙ্গেলটা আরো বেশি থাকে, এটা দেখে বুঝতে পারতেছো, তাই না? এটা আরো বেশি হেলে আছে। সরি, এখানে হয়তো দেখে বুঝতে পারতেছো সূর্যটা আরো বেশি হেলে আছে। আমি যদি আগের 23 ডিগ্রির প্লটটা এখানে রাখি, তাই না, যে ল্যাটিটিউড বাড়ার কারণে এটা মুভ করে গেছে। ঠিক আছে? সান পাথটা ডিফারেন্ট হয়েছে, এবং তাই হওয়ার কথা। আমাদের ইকুয়েশনে তো আমরা তাই দেখছি, ল্যাটিটিউডও ডিপেন্ডেন্ট, আবার ডে অফ দ্য ইয়ারের উপরও ডিপেন্ডেন্ট।
তো এইটা ছিল একটা অ্যানালাইসিস। এখন কেউ চাইলে এই 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 জিনিসটার উপর লুপ চালায় পুরা বছরের সিমুলেশন করতে পারে। আমি যেমন এটা দিয়ে দিছি তোমাদের, এটা থেকে এই মানে দিয়ে দিব, এটা সিমুলেশন করলে বছরের কোন দিনে কত অ্যান্সার আসবে সেটা দেখতে পারবে। ঠিক আছে, এইটার ইজি হবে, এক্সট্রা কিছু ক্যালকুলেশন এটা তোমরা নিজেরা কোডটা দেখলেই বুঝবা। অথবা কেউ মনে করো যে না আমি পিরিয়ডটা 3 মিটার রাখবো, প্যানেল সাইজ 1 মিটার রাখবো, আমি জানতে চাই এই বাংলাদেশে 23 ডিগ্রি ল্যাটিটিউডে কোন অ্যাঙ্গেলটা অপটিমাম। আমি তাহলে যেটা করব যে পুরা বছরের সিমুলেশন করব, পুরা বছরে এই এরিয়া আন্ডার দ্য কার্ভ বের করব যে পুরা বছরে আউটপুট কত ডিগ্রির জন্য পেলাম। এই জিনিসটা যদি আমি রিপিট করি তাহলে সবগুলো অ্যাঙ্গেলের জন্য পাবো, এবং যদি করি সেক্ষেত্রে আমরা এরকম একটা প্লট পাবো, তাই না? যে হায়ার বেশি টিল্ট করলে কিন্তু আউটপুট অনেক কমে যায়, কারণ অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সের অবস্থা খুবই খারাপ। অপটিমাম আছে, এবং বাংলাদেশের জন্য এই অপটিমামটা ইট ইজ অ্যারাউন্ড 10 to 20 ডিগ্রিজ ওই হিসাব করলে। এখন যদি রিয়েল ডেটা নিয়ে আমি করতাম তাহলে হয়তো এই অপটিমামটা স্লাইটলি ডিফারেন্ট আসতো। রিয়েল ডেটা মিনিং আমরা অ্যানালিটিক্যালি বের করছি, এইটা যদি আমরা ভ্যালু নিতাম যে জিএচআই কত হয়, এটা ডিফারেন্ট আসতো আর কি। তো আমাদের এখানে বেসিক যেই কোড বা ফ্রেমওয়ার্কটা দেওয়া আছে এটাতে আসলে অনেক কিছুই আমরা এরপরে শিখতে পারি, বা উই ক্যান ট্রাই আউট মেনি আদার থিংস। কিন্তু মানে একটা বেসিক ফর্মে আর কি। এটা দিয়ে হয়তো মানে একেবারে ফার্ম ডিজাইন করতে চাইলে সেটা হয়তো পারবো না, কিন্তু বেসিক আন্ডারস্ট্যান্ডিং গুলো হয়তো ক্লিয়ার হবে। তো এই ছিল আমাদের মোটামুটি আমরা যা করতে পারি এই কোডে এবং এই থিওরির উপর বেস করে। কারো কি কোনো কোশ্চেন আছে? স্যার, আমরা যদি প্যানেলটা, আপনি যে কোডটা দেখালেন বললেন যে প্যানেলটা সাউথের দিকে মুভ করে আছে, এই প্যানেলটাকে যদি আমরা ইস্টের দিকে মুভ করে তাহলে কি তখন কি আমরা এই কোডটা ইউজ করতে পারবো? এটা ইউজ করতে পারবা, হ্যাঁ। এবং সেক্ষেত্রে আমি যাই, এই যে গামাটা চেঞ্জ হবে, প্যানেলের অ্যারের অ্যাজিমুথটা ইস্ট বা ওয়েস্টে হলে এটা হয় 90 ডিগ্রি অথবা 270 ডিগ্রি হবে। যদি আমরা ঘুরে আসতে থাকি তাহলে ইস্টের দিকে হলে এটা তখন 90 ডিগ্রি হবে, বা আমরা ট্রাই করে দেখি কি হয়। এর দিকে হলে শুরুতে অনেকক্ষণ শ্যাডো পড়বে, তারপরে বাকি পার্ট অফ দ্য ডে তে শ্যাডো পড়বে না। সো দিস শুড ওয়ার্ক। তার মানে এর জন্য প্যানেলগুলোকে সাউথের দিকে মুভ করা হয়, ইস্টের দিক দিয়ে মুভ করাটা একটা ভালো ডিসিশন না আর কি প্যানেলগুলোকে। ইউজুয়ালি ভালো ডিসিশন না, অনেক সময় যেটা করা হয়, ফর এক্সাম্পল যে আমরা তো 180 ডিগ্রি করছি, সাউথের দিকে করছি, একটা ফার্মকে দুইটা ভাগে ভাগ করে, যে 180 ধরো 180 + 30 করে একটা part। ধরো এটার আউটপুট যদি আমরা দেখি কি আসে, স্পেসিংটা ঠিক আছে নাকি কে জানে। হ্যাঁ ঠিক আছে, আমি জাস্ট আউটপুটটা আমি একটু কপি করে নিই। আর আরেকটা পার্টে থাকে 180 - 30, ঠিক আছে, এই দুই দুই দিকে ফিরানো, কিন্তু দুইটা পার্ট করা আর কি, দুই রকম অ্যারে থাকে। এবং দুই রকম অ্যারে থাকার একটা কারণ হচ্ছে, আমি যদি
এখানে যেমন বুঝতে পারতেছো যে পিকটা একটু শিফটেড, কিন্তু আউটপুটটা কিন্তু আরেকটু ফ্ল্যাট হবে। আচ্ছা, আরেকটু এক্সট্রিম কেস দেখাই, তাহলে বোঝা সুবিধা হবে। ধরো 180 প্লাস 60 দেই, যদিও অফ হয়ে গেছে, এটা ঠিক আছে, অসুবিধা নেই। -60। মনে করো আমার একই ফার্মে 2 রকম অ্যারে আমি দিছি। এখন 2 রকম থাকলে যেটা সুবিধা হবে, তুমি এই দুইটার যোগফল পাবা। যোগফল পেলে যেটা হবে যে এখানে আউটপুটটা আরো ফ্ল্যাট হবে। আমাদের নরমালি মাঝখানে পিক থাকে না সাউথ ফেসিং এ, দুপুরে হাইয়েস্ট আউটপুট, এরপরে খুব তাড়াতাড়ি বিকালে আউটপুট কমে যায়। কিন্তু এরকম 2 রকম অ্যারে থাকলে, ধরো সকাল 9টা থেকে বিকাল 3টা পর্যন্ত এই দুইটা অ্যারের যোগফল করলে দেখবা যে মোটামুটি ফ্ল্যাট আসছে। মোটামুটি ফ্ল্যাট আসলে তখন ওইটা আমার গ্রিডে দেওয়া ইজিয়ার হয়, যে আমার স্টেবল, মানে মোটামুটি 3টা থেকে 9টা থেকে 3টা পর্যন্ত আমি স্টেবল আউটপুট দিতে পারতেছি। সো এটা আসলে অনেক কিছুর উপর ডিপেন্ড করে আমি কি এক্স্যাক্টলি সাউথে বসাবো কিনা। এখানে টোটাল আউটপুটটা কম আসবে, তুমি যদি ইন্টিগ্রেট করো সারা দিনে অবভিয়াসলি কম আসবে, কারণ সাউথ ফেসিং এ তো অপটিমাম। কিন্তু এখানে এই 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 জিনিসটাও ইম্পর্টেন্ট, যে আমার লোড কোন টাইমে বেশি, তারপর আমার কি গ্রিডে একটু স্টেবল ইনপুট দিতে হবে কিনা, ওগুলোর উপর ডিপেন্ড কিছুটা হয়তো ছাড় দেওয়া হয়, যে ঠিক আছে আমরা আরো বেশি জেনারেট করতে পারতাম কিন্তু কম করলাম। কিন্তু যদি ব্যাটারি থাকে বা কোনো স্টোরেজ সিস্টেম থাকে, তখন আর এটা নিয়ে চিন্তা নাই, দেন উই ক্যান হ্যাভ ইট ফেসিং দ্য সাউথ। আর দক্ষিণ গোলার্ধে যদি থাকো, তাহলে এটা দিকে ফিরায় থাকতে হবে, মানে 0 ডিগ্রি দিতে হবে। সো হ্যাঁ, ইউজুয়ালি সাউথ ফেসিং হয়, কিন্তু এটা ছাড়াও অন্যরকম দেখতে পারো, মানে এটা সম্ভব না অন্য ফেসিং থাকা। আচ্ছা, আর আর কারো কোনো কোশ্চেন? আচ্ছা, ঠিক আছে। আর আর হয়তো কোশ্চেন নাই। তো এই কোডগুলো দিয়ে দেওয়া হবে, তারপরে তোমরা নিজেদের মতো ট্রাই করে দেখতে পারো, বা কোডটা আরেকটু স্টাডি করতে পারো, অথবা কোডটা দেখার আগে নিজেরাও কোড লিখে দেখা ট্রাই করতে পারো যে সেম অ্যান্সার আসে কিনা, কারণ ইকুয়েশন গুলো তো সবই আছে। তো আর কিছু না থাকলে মেবি উই ক্যান এন্ড। তো সাধারণত এগুলা বেশ কমপ্লিকেটেড হয়, তাই না? মানে আমরা সিম্পলিফাইড একটা ভার্সন দেখছি, মানে কোনো পেপারে বা ইয়েতে যখন দেখবা, ওগুলা মাচ মোর কমপ্লিকেটেড। ইনফ্যাক্ট আমাদের বা আমাদের লেটেস্ট যে কোডটা আমরা ইউজ করি, আমাদের নিজেদের করা, সেখানে কিন্তু জাস্ট পুরা প্যানেলের আউটপুট দেখতেছি এরকম না। আমরা দেখি যে প্যানেলের কোন পয়েন্টে কি পরিমাণ সানলাইট পড়তেছে, গ্রাউন্ডের কোন পয়েন্টে কি রকম সানলাইট পড়তেছে, এই সানলাইটের কোনো নন নন ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন আছে কিনা, সেটার এফেক্টটা কি হবে, ট্র্যাকিং করলে কি হবে, আমরা এই সবগুলাই দেখি। এটা ছাড়াও আরেকটা জিনিস যেটা, সেটা ইম্পর্টেন্ট জিনিস, যেটা সেটা টেম্পারেচারের এফেক্ট। যে ধরো বাংলাদেশে এক ধরনের টেম্পারেচার এন্ড হিউমিডিটি, মিডল ইস্টে আরেক রকম। হায়ার টেম্পারেচারে ইউজুয়ালি প্যানেলের পারফরমেন্স খারাপ হয়, কিন্তু হিউমিডিটির কেসে ইমিডিয়েট পারফরমেন্স হিউমিডিটির উপর তেমন একটা ডিপেন্ড করে না, লং টার্ম এফেক্ট ফেলে। মানে প্যানেলের আসলে আমরা যখন বলি যে প্যানেলের লাইফ টাইম 25 ইয়ার্স,
এর মানে হচ্ছে যে 25 বছর পরে যে পারফরমেন্স ছিল তার 80% পারফরমেন্স বাকি থাকবে। এটা হচ্ছে লাইফ টাইমের ডেফিনেশন। তো এই যে আস্তে আস্তে লাইফ টাইমটা কমে যায়, এটার মেইন কারণ হচ্ছে হিউমিডিটি, তারপর অন্যান্য বিভিন্ন টাইপ রেডিয়েশন। ওগুলোরও মডেল আছে, এগুলো সবই সিমুলেশন করা যায়। আসলে যেটা এখানে দেখলাম, ইটস আ ভেরি স্মল পার্ট অফ কি সম্ভব, তার একটা খুবই ছোট পার্ট আর কি। দেন এগেইন ইটস স্টিল আ গুড স্টার্টিং পয়েন্ট। পিভিতে করতে চাও আর একটু ভালো করে এটা দেখতে পারো, বা স্যান্ডিয়া পিভি লিভের থেকেও দেখতে পারো। আর যারা কোডিং প্র্যাকটিস করতে চাও, a good problem to practice. Hopefully this helped. একটু হেভি ছিল আমি জানি, কিন্তু যেহেতু রেকর্ডিং পাবা, পরে পরে আবার কয়েকবার দেখে হয়তো জিনিসটা একটু ক্লিয়ার হবে, বা এর কনসেপ্টটাও হয়তো আরেকটু স্ট্রং করতে পারবে। সো থ্যাংক ইউ अगेन। থ্যাংক ইউ সো মাচ স্যার, আপনার এত বিজি সময়ের মাঝখানে আমাদের জন্য একটু সময় বের করেছেন এবং আমাদেরকে এমন কিছু দেখিয়েছেন যেটা অ্যাকচুয়ালি কিন্তু যতক্ষণ না পর্যন্ত সেই কাজটাতে না হয় ততক্ষণ পর্যন্ত এটা বোঝা যায় না যে অ্যাকচুয়ালি এই কাজগুলো কখন করা হয়। স্যার অবভিয়াসলি তো আপনি পিভি রিলেটেড কাজ করেন। বেসিক কোয়েশ্চেন, যেহেতু আমি নিজে একজন রিনিউয়েবল এনার্জি এনথুজিয়াস্ট, সেক্ষেত্রে আমি যেটা দেখলাম যে বেশিরভাগ স্টুডেন্টেরই ব্যাকগ্রাউন্ডের মধ্যে কিন্তু রিনিউয়েবল এনার্জি নাই। কাছ থেকে একটু স্টুডেন্টদেরকে এটা জানাতে চাচ্ছি যে বাংলাদেশের রিনিউয়েবল এনার্জির পার্সপেক্টিভটা কিরকম, এবং রিনিউয়েবল এনার্জির যত ধরন আছে, যেমন উইন্ড এনার্জি, সোলার, জিওথার্মাল, সবগুলোর মধ্যে বাংলাদেশের সোলারটাই কেন এত বেশি ফেমাস? আই গেস কস্ট। তার আগে উইন্ড নিয়ে একটু বলি। উইন্ডটা একটু কন্ট্রোভার্সিয়াল। কেউ বলে যে হ্যাঁ মেবি উইন্ডটা কাজে আসবে, বা উইন্ড থেকে আমরা হারনেস করতে পারবো বাংলাদেশে এনার্জি। আবার কারো কারো অ্যানালাইসিস হচ্ছে যে না, এখান থেকে আমরা পারবো না। এটা একটু কন্ট্রোভার্সিয়াল, কারণ এটার জন্য মিনিমাম একটা উইন্ড স্পিড লাগে, আবার একটু স্টেডি উইন্ড স্পিড লাগে। বলে যে মেবি মানে উইন্ড থেকে হারনেস করা ডিফিকাল্ট আছে। জিওথার্মাল মেবি করা যেতে পারে, কিন্তু ওই ধরনের জিওগ্রাফি লাগবে। গ্রাউন্ড একটা সার্টেন ডেপথে যে একটা সার্টেন টেম্পারেচারের ডিফারেন্স আমাদের লাগবে, কিন্তু সানলাইট তো সব জায়গাতেই আছে। ওভারঅল এই জন্য চিন্তা করলে এইটা একটা পজিটিভ দিক, কিন্তু হচ্ছে কম্পিটিশন উইন্ড আর সোলার এনার্জির মধ্যে গ্লোবাল কম্পিটিশনটা কিরকম। এইগুলা যে সোলার খুব বেশি আগায় আছে তা না, তো ইন টার্মস অফ ডিপ্লয়মেন্ট মেবি বাংলাদেশের জন্য ইজিয়ার হতে পারে। কোস্টাল এরিয়াতে এটা ইয়ে করলেও এখানে মেইনটেন্সের ইস্যু আছে, ইনস্টলেশন ইনিশিয়াল কস্টটা অনেক। সো হয়তো সোলারটা ইজিয়ার হবে, আমাদের ওইদিকে যাওয়া হয়তো ইজিয়ার। এবং যদি ওভারঅল রিনিউয়েবল এনার্জি রোডম্যাপ চিন্তা করি, বাংলাদেশের হয়তো রোডম্যাপটা এদিকে ফোকাসড। এবং এই রোডম্যাপটা করা হয় যে কারণ এই যে বিভিন্ন ধর প্যারিস এগ্রিমেন্ট বা যেগুলা, ওইখানে দেশেরও তো কিছু প্রমিস আছে যে আমরা অমুক ইয়ারের মধ্যে 8% অফ দ্য এনার্জি রিনিউয়েবলস আনবো, এবং ওইখানে একটা লার্জ পার্ট হচ্ছে ইয়ার থেকে আসবে, সোলার থেকে আসবে। এটা একটা দিক যে আমরা আরো গ্রিনার এনার্জি দিকে যেতে চাই টু সেভ দ্য ওয়ার্ল্ড। কিন্তু আরেকটা দিক হচ্ছে যে অন্যান্য রিসোর্সের অ্যাভেলেবিলিটি।
ন্যাচারাল গ্যাসের কথা চিন্তা করি, কোলের কথা চিন্তা করি, এতদিন না হয় অনেক ছিল, তাই না? মানে এগুলাও এনার্জি দিয়ে ফর্ম হচ্ছে, কিন্তু ইট টেকস হান্ড্রেডস অফ ইয়ার্স, কিন্তু ইউজ করি আমরা খুবই তাড়াতাড়ি। সো উইল মেবি আইদার রান আউট, অথবা এমন পজিশনে ন্যাচারাল গ্যাস পাবো যেটা হয়তো এক্সট্রাক্ট করার টেকনোলজি এখন আমাদের নাই। তো যেমন এক্সাম্পল হচ্ছে যে এক পর্যায়ে দুশ্চিন্তা ছিল যে অনেক ন্যাচারাল গ্যাসের সোর্স পাওয়া যাচ্ছে, কিন্তু এটা আমরা হারভেস্ট করতে পারবো না। ফ্র্যাকিং এর টেকনোলজিটা পাওয়ার পরে ইট টার্নড আউট যে না, আরো অনেকগুলা সোর্সের থেকে আমরা পেতে পারি। তো ওইটা বিগ টার্নিং পয়েন্ট ছিল, কিন্তু এখন সেটা হবে কিনা আমাদের দুশ্চিন্তা, কারণ আমরা তো এখন গ্যাস আমদানি করা শুরু করতেছি। সো ইম্পোর্ট করা মাত্রই গ্যাসের প্রাইস অনেক বেড়ে যাবে, এবং সেই ক্ষেত্রে কোশ্চেন হচ্ছে যে এটা কম্পিটিটিভ হবে কিনা সোলার এনার্জির সাথে। সোলার এনার্জি এখন যথেষ্ট চিপ, কিন্তু মানে গ্যাসের প্রাইস যদি আরো বাড়ে, দেন দিস মাইট বি আ ভেরি গুড অপশন। কিন্তু এর পাশাপাশি সোলার এনার্জির কিন্তু কস্ট শুধু আমাদের ইয়েতে আসবে না, এই প্যানেল বসানো বা এটা মেইনটেনেন্সে না, এনার্জি স্টোরেজের কথাও চিন্তা করতে হবে, কারণ রাত্রেবেলা তো আর সানলাইট নাই। তো এটা দুইটা অপশন হতে পারে। একটা অপশন হচ্ছে স্টোরেজ, এই না যে আমাদের ফোনে বা ল্যাপটপে যেরকম ব্যাটারি থাকে লিথিয়াম আয়ন ব্যাটারি যে ইউজ করতে হবে এমন কোনো কথা নেই। এগুলো বড় স্টোরেজ হতে পারে, সোলার ফার্মের নিচে বেসমেন্টে আমরা বড় এরিয়া ধরে করতে পারি, অথবা হেভি ফ্লাইহুইল মানে মুভিং অবজেক্টের মধ্যে কাইনেটিক এনার্জি হিসেবে স্টোর করা যেতে পারে। ওয়াটার পাম্প করে উপরে নিয়ে রাখলাম, পরে রাত্রেবেলা ওইটা ফ্লো করে যখন নিচে নামবে টারবাইন করে আবার ইলেকট্রিসিটি করবে। এরকম ডিফারেন্ট টাইপস অফ অপশনস আছে, যে আমরা যেভাবে ব্যাটারি চিন্তা করি ওইভাবে না। এইটা হচ্ছে একটা দিক, এটা নিয়ে অনেক কাজ হয়, এবং অনেকের মতামত হচ্ছে যে স্টোরেজ সহ হিসাব করলেও, হিসাব করার পরেও সোলার মানে পিভি ইজ অ্যাকচুয়ালি চিপার। তো কিছু ইস্যু আছে, কারণ হচ্ছে যে অনেক ক্ষেত্রেই অনেক দেশেই ন্যাচারাল গ্যাস, কোল এগুলার কিছু সাবসিডি আগে থেকে দেওয়া ছিল, এ কারণে আপাত দৃষ্টিতে মনে হয় যে ওগুলা চিপার। তো পিভি হয়তো সব জায়গায় উইথ মানে সাবসিডি পায় না। আর স্টোরেজ ছাড়াও আরেকটা উপায় হচ্ছে যে মনে করো থাউজেন্ডস অফ মাইলস দূরে, বাংলাদেশের থেকে থাউজেন্ডস অফ মাইলস দূরে, বাংলাদেশ রাত, অন্য জায়গাতে তো তখন দিন। ওই প্যানেল থেকে যদি আমি এখানে তার কোনোভাবে নিয়ে আসতে পারি, এটা এটা তো হতে। এখন যদিও এই কথাটা হাস্যকর মনে হচ্ছে, কিন্তু আমি জানি না তোমরা রিসেন্টলি একটা নিউজ দেখছো কিনা, সিঙ্গাপুরের সাথে অস্ট্রেলিয়ার এরকম একটা লিংক করার প্রজেক্ট হয়েছে, মানে প্রজেক্ট ডিজাইনিং এর পর্যায়ে আছে, যে অস্ট্রেলিয়াতে প্যানেল বসানো থাকবে এবং ওইখান থেকে লার্জ অ্যামাউন্ট অফ ইলেকট্রিসিটি সিঙ্গাপুরে আসবে। অবশ্যই সাবমেরিন কেবল দিয়ে এগুলো আনতে হলে খুবই কস্টলি, মেবি সিঙ্গাপুর ক্যান অ্যাফোর্ড দ্যাট, বাংলাদেশ হয়তো পারবে না, কিন্তু টেকনোলজি ওয়াইজ চিন্তা করলে আস্তে আস্তে হয়তো ওইরো অপশনস গুলা মানে ওপেন আপ করবে, আর আস্তে আস্তে হয়তো ওগুলো চিপার হবে। সো দেয়ার আর লট অফ আইডিয়াস যে আমরা কিভাবে এই জিনিসটাকে লিংক আপ করতে পারি, কিন্তু এখন যেটা মনে হচ্ছে যে আমাদেরকে সাম সর্ট অফ রিনিউয়েবলস এ যেতে হবে আর কি, অথবা নিউক্লিয়ার এনার্জি। নিউক্লিয়ার এনার্জি রিস্কি, সো ওইটা তো হয়তো অনেকে যাবে না। এখানে তো আমার কোশ্চেন আছে, সেখানে হচ্ছে যে যেটা আমরা রিসেন্টলি দেখলাম যে রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টটা হচ্ছে ওইটা 1200 মেগাওয়াট ক্যাপাসিটি আর কি। তো দেখা যাচ্ছে যে গভর্নমেন্ট যেটা এরপরে যেটা দিল যে পদ্মা সেতু, এরপরে তার আইডিয়া হচ্ছে যে পদ্মা সেতুর ওইদিকে সে আরেকটা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট করবে।
তো নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট অলসো ওয়ান কাইন্ড অফ রিনিউয়েবল এনার্জি বলা হয়, কারণ এটা কোনো আমাদের এনভায়রনমেন্টকে কোনো কিছু করতেছে না, হার্ম করতেছে না, মানে কিছু না হওয়ার আগ পর্যন্ত কোনো হার্ম হচ্ছে না। তো এখন কথা হচ্ছে যে যদি এইটাকে আমরা অ্যাজ আ নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট যদি আমরা রিনিউয়েবল এনার্জি হিসেবে ধরে নিই, তাহলে তখন আসলে সোলার প্যানেলের আর কি অস্তিত্ব থাকবে? এটা আমার সেন্স থেকে বলতেছি, কারণ এখনো দেখতেছি আমরা পিভি প্যানেল ওইভাবে ইউজেবল হচ্ছে না, যাও হচ্ছে গ্রামে, তাও আবার দেখা যাচ্ছে যদি ইলেকট্রিক আছে অল্টারে ওরা পিভিটা ইউজ করতেছে ছাদে ছাদে, ওই পর্যন্তই, বা ওরকম কোনো হাই প্রজেক্ট ওরকম হচ্ছে না। তাহলে না বাংলাদেশে কিন্তু এখন বড় বড় প্রজেক্ট আছে, মানে হান্ড্রেডস অফ মেগাওয়াট বা গিগাওয়াট সাইজের দিকে যাচ্ছে। হ্যাঁ সেটা, কিন্তু ট্রেডার আমার ওয়েবসাইটে কথা যাও। হচ্ছে যে হ্যাঁ, যদি নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টটাকে যদি আমরা অ্যাজ আ রিনিউয়েবল হিসেবে যদি অ্যাকসেপ্টেন্স করে নিই, তাহলে তখন দেখাচ্ছে আমার লাগতেছেও না, তখন আসলে কি এটা এইভাবে কি ইউজ করতে হবে? আর বাংলাদেশে আমি বিশেষ করে বলতেছি এটা লাগতেছে না এটা বলা মুশকিল। নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট আমরা বসাবো 100 মানে মেগাওয়াট, মানে 1.2 গিগাওয়াট, তো অত না। পৃথিবীর লার্জেস্ট সোলার ফার্ম ইজ ইভেন a few times larger than this. তো that is also not enough. আমাদের হয়তো অনেকগুলা তখন নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট লাগতে পারে, সেক্ষেত্রে মেইনটেনেন্সে কি হবে ওগুলো আছে। প্যানেলে হয়তো ওই লেভেল অফ রিস্ক ফ্যাক্টর নাই, যে 25 বছর পরে যখন প্যানেলগুলা ডিসপোজ করার টাইম আসবে, ডিসপোজ করব, উই নিড আ প্ল্যান। এরপরেও নিউক্লিয়ারের মতো রিস্কি কিনা এটা আসলে আছে আর কি, এটা অবশ্যই কন্ট্রোভার্সিয়াল জিনিস। আমি ওই সাইডের অত ডিটেইলস জানি না, অ্যানালাইসিস যারা করে। স্যার আমার আপনার কাছে আরেকটা খুব জেনারেল একটা কোশ্চেন ছিল, যে আমাদের এই যে সোলার প্যানেলের যে রিসার্চের কাজগুলো অথবা এই ডেভেলপমেন্ট কাজগুলো, এগুলোতে স্যার আমরা হয়তো একটা বেসিক চিন্তা ভাবনা, যাদের হয়তো বিস্তর জ্ঞান নাই, হয়তো যারা খুবই নতুন এইসব এরিয়া, হয়তো বা অ্যাসপায়ারিং আসতে চাচ্ছে এই লাইনে, বেশিরভাগই চিন্তা করা যে হয়তো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ব্যাকগ্রাউন্ড না হলে হয়তো এইখানে আসা যাবে না। সেক্ষেত্রে তাহলে একটা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট অথবা একটা সিএসসি স্টুডেন্ট অথবা একটা কমিউনিকেশনস এর স্টুডেন্ট কিভাবে করে এখানে কন্ট্রিবিউট করতে পারে, আদৌ কি করতে পারে কিনা? হ্যাঁ, মানে এখানে ডিজাইনিং এর তো অনেক কিছুই আছে। আর বাংলাদেশে হয়তো অত দেখি না, কিন্তু দেখবা বাইরের দেশগুলোতে দেখবা যে পিভি নিয়ে কাজ করে মেকানিক্যালের অনেক প্রফেসররা আছে। তারপর মেকানিক্যাল করতেছে মানে এই না যে ওরা ইলেকট্রিসিটি বুঝে না। হয়তো একেবারে সিএসসি থেকে আসলে একটু ডিফিকাল্ট, ফিজিক্স গুলা বোঝা লাগবে, কিন্তু সিএসসি থেকে আসলেও এখানে কন্ট্রিবিউশনের সুযোগ আছে ইন টার্মস অফ অ্যালগরিদম। কারণ এখন তো অনেকই অ্যালগরিদম দিয়ে অপটিমাইজ করার চেষ্টা করি, যেখানে হয়তো আলাদা অপটিমাইজেশন বা সুইচিং সার্কিটরি থাকতে পারে, যেগুলার কোনো একটা অ্যালগরিদম ডেভেলপ করতে হবে বা ফাস্ট অ্যালগরিদম করতে হবে। অথবা আরেকটা এক্সাম্পল হচ্ছে, আমি ওইটাতে কাজ করি, এটা হচ্ছে পিভি সয়েলিং, যে প্যানেলে যে বালু পড়ে আমাদের কিভাবে করা উচিত, কতদিন পরে করলে অপটিমাম হবে, এগুলোর ইকোনমিক্স। শুনে যেমন সিএস এর কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট হয়তো কাজ করার জায়গা আছে, কারণ আমরা তো যত ভালো অ্যালগরিদম বা ফাস্ট অ্যালগরিদম বের করতে পারি, বেটার পারবে। সো এগুলা আছে। আর আরেকটা যেটা আমি দেখছি, মেকানিক্যাল এবং সিভিল ইঞ্জিনিয়াররাও এটা নিয়ে কাজ করতে পারে। সেটা হচ্ছে যে মানে ইন টার্মস অফ উইন্ড লোডিং, মানে হচ্ছে যে বাতাস যখন ফ্লো করে স্ট্রাকচারে কি পরিমাণ স্ট্রেস, এগুলো ফ্রেম টেম ভেঙে গেলে তো ওগুলো আবার ঠিক করতে হবে, ওগুলোর পিছে তো আবার
সো ওগুলোর ডিজাইনিং তো আমরা ইলেকট্রিক ইঞ্জিনিয়াররা পারবো না, এগুলা হয়তো মেকানিক্যাল ইঞ্জিনিয়াররা বেটার পারবে। উইন্ড স্পিডের কারণে কিরকম স্ট্রেস পড়তেছে এই ধরনের যেগুলা এই বা যে কোনো ফ্লুইড ডাইনামিক্স এর অ্যানালিসিস কিন্তু মেকানিক্যাল ব্যাকগ্রাউন্ডে থাকে। তো এগুলোর অ্যানালাইসিসও কিন্তু হয়, মানে হয়তো অত বেশি করা হয় না, এবং এইসব ক্ষেত্রে আসলে অপটিমাইজেশন সুযোগ আছে, যে উইন্ড ফ্লো দিয়ে আমি হয়তো বালুর এফেক্টটা কমায় দিলাম, অথবা এমন ভাবে প্যানেল বানালাম যে উইন্ড ফ্লো এর কারণে আমার ওভারঅল টেম্পারেচারটা কম থাকলো, আরো এফিশিয়েন্টলি কাজ করলো জিনিসটা। আর এক হচ্ছে যে ধরো একটু আনইউজুয়াল স্ট্রাকচার, যখন যেমন যদি অ্যাগ্রো ফটোভোলস হয়, যে ক্রপল্যান্ডের উপরে আমি প্যানেল বসাবো, সেক্ষেত্রে কিন্তু প্যানেলগুলো একটু বেশি হাইটে বসাতে হয়। সেক্ষেত্রে ফ্রেমগুলো কিরকম হবে, স্ট্রাকচারগুলো ডিজাইন কিরকম হবে, কি অপটিমাম হবে, এগুলা কি মুভেবল করা সম্ভব কিনা, অথবা ট্র্যাকিং সিস্টেমে এই মোটর কিভাবে ডিজাইন করতে হবে, এগুলা তো মেকানিক্যাল ইঞ্জিনিয়ারদের লাগবে। সো অন্য দিক থেকে সুযোগ আছে, মানে কোথায় সুযোগ আছে, ইউ জাস্ট নিড টু ফিগার ইট আউট, কিন্তু সুযোগ আছে। এক্স্যাক্টলি স্যার। স্যার আমার বেশ কিছুদিন আগে একজনের সাথে কথা হচ্ছিল, যিনি হচ্ছেন একজন ইকোনমিক্স গ্রাজুয়েট। তো পরে ওনার সাথে কথা হচ্ছিল অ্যাকচুয়ালি সোলার প্যানেল রিলেটেড। পরে আমি অ্যাকচুয়ালি ওনাকে বলছিলাম যে মানে ইকোনমিক্স গ্রাজুয়েট যারা আছেন ওনাদের অ্যাকচুয়ালি এই এরিয়াগুলোতে, এনার্জি এরিয়াগুলোতে অনেক কাজ করার, এখন অনেক কিছু বাকি। আসলে আমাদের কোনো পলিসি ঠিক করা, আমাদের কোনো স্ট্যান্ড ঠিক করা এখনো, এবং বাংলাদেশের রিনিউয়েবল এনার্জি পলিসিটা যেমন, সেটা খুব একটা স্ট্রং পলিসি না এখন নাও। একটা নুবো যদি ওটা পড়ে তাহলে বুঝতে পারবে যে এখানে অনেকগুলো ফলস আছে। নিজের প্রজেক্টের জন্য যখন আমি কোডস এন্ড কন্ডাক্টস গুলো খুঁজতেছিলাম, একটা বেসিক একটা স্ট্রাকচার খুঁজতেছিলাম, তখন আমি কোনো স্ট্রাকচার পাই নাই, কোনো কোডস এন্ড কন্ডাক্টস কিছুই পাই নাই, কোনো স্ট্যান্ডার্ডসই নাই এগুলোর জন্য, অ্যাটলিস্ট বাংলাদেশে। সেক্ষেত্রে এইসব এরিয়াগুলো তো অনেক 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 আছে। তো এইগুলোতে not only engineers but also other from economics, from financial engineering, এইসব লাইনের মানুষের অনেক কাজ আছে, এবং অ্যাকচুয়ালি বাংলাদেশে এগুলো কাজ করার সুযোগ আছে। তো এটা আমি আমারটা করে শিখেছি, হয়তো আপনারা অনেকে স্টিল এখন অনেকে চিনে যারা করছেন, হয়তো বা যারা করবেন অনেকে আছে। তো এই জিনিসগুলোকে মাথায় নিয়ে যদি আগানো যায়, আমার মনে হয় যে আপনার প্রজেক্টটা অথবা আপনি যে কাজটুকু করবেন সেটা হয়তো অনেক কোয়ালিটি মেনটেন করে করা হবে, অনেক স্ট্যান্ডার্ড হবে, বাকিদের জন্য রেফারেন্স হিসেবে দাঁড়াতে পারবে হয়তো। তো স্যার আমাদের আজকে এত ইনসাইট দিয়েছেন যে মনে হচ্ছে এই সেশনটা আরেকটু কিছুক্ষণ চলুক, কিন্তু অবভিয়াসলি স্যারের টাইম কনস্ট্রেন্টস আছে এবং আমাদেরও টাইম কনস্ট্রেন্টস আছে। সেই হিসেবে স্যারের কন্ট্রিবিউশনটা আমাদের জন্য অনেক বিশাল, অনেক বড় একটা কন্ট্রিবিউশন। সেই কন্ট্রিবিউশনটাকে মাথায় রেখে IEEE ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি স্যারকে কিছু গিফট করছে, তা আমি এটা একটু এটা শেয়ার করে দিচ্ছি। আচ্ছা, স্যারের জন্য আমাদের তরফ থেকে ছোট একটা গিফট, সার্টিফিকেট অফ অ্যাপ্রিসিয়েশন। স্যারের যে এফোর্ট আমাদের পিছনে দিয়েছেন এবং যে কষ্টটুকু স্যার করেছেন, স্যারের গুরুত্বপূর্ণ সময়টা আমাদের জন্য ব্যয় করেছেন, তাকে অবভিয়াসলি আমরা রিকগনাইজ করতে চাই। Thank you so much. Thank you for arranging the workshop. Thank you so much, sir.
আশা করি আপনার কাছ থেকে আমি অনেক হেল্প পেয়েছি এবং স্টিল নাও পাচ্ছি। আমাদের ডিপার্টমেন্টে এবং আমাদের ইউনিভার্সিটিতে অনেকে আছে যারা এরকম অপরচুনিটি সিকার। আপনাদের মতো ফ্যাকাল্টি, আপনাদের মতো রিসোর্স পারসন আছেন বলেই হয়তো আমরা কিছু করার জন্য সাহসটা অ্যাটলিস্ট জোগাড় করতে পারি। তো স্যার, আপনার যে সাপোর্টটুকু আমাদেরকে দিচ্ছেন সবসময় আশা করবো যে আমাদেরকে এমনটাই সাপোর্ট দিয়ে যাবেন। একটু সেলফিশলি বলছি, বিকজ উই নিড অল দোজ অপরচুনিটিস ইন আওয়ার লাইফ অ্যাকচুয়ালি। Thank you so much to all of others who have joined the whole session. Day 1, day 2 তে যারা ছিলেন, আমরা খুব শীঘ্রই আপনাদেরকে রিসোর্স গুলো প্রোভাইড করে দিব, লিংক প্রোভাইড করে দিব। ইনশাল্লাহ হয়তো এই ওয়ার্কশপ দিয়ে হয়তো আপনার কোনো পেপার পাবলিশ হবে, হয়তো এই ওয়ার্কশপ দিয়ে হয়তো আপনার কোনো একটা প্রজেক্ট দাঁড় করানো যাবে। আমাদের মেইন মোটিভই অ্যাকচুয়ালি ওটা ছিল। এবং থ্যাংক ইউ সো মাচ টু অল দ্য পার্টিসিপেন্টস। থ্যাংক ইউ, বেস্ট উইশেস। থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।